একটা সময় আমি খুব সাধারণ একটা মেয়ে ছিলাম। হাসতাম, স্বপ্ন দেখতাম, ভবিষ্যৎ নিয়ে ভাবতাম। ক্লাসে একটা ছেলের সাথে ধীরে ধীরে বন্ধুত্ব হয়েছিল। সেই বন্ধুত্বই একসময় ভালোবাসায় রূপ নেয়। সে ছিল বেকার, খুব সাধারণ পরিবারের ছেলে, কিন্তু তার চোখে ছিল সম্মান, কথায় ছিল মায়া। আমি জানতাম তার পাশে থাকলে কষ্ট থাকতে পারে, কিন্তু অসম্মান থাকবে না। বাড়িতে যখন বিষয়টা জানাজানি হলো, তখন সব কিছু পাল্টে গেল। আমার ভালোবাসা হঠাৎ করেই ভুল হয়ে গেল। সবাই শুধু একটা কথাই বলল, বেকার ছেলের হাতে মেয়ে দিব না। আমার কথা কেউ শুনল না। আমার কান্না, আমার অনুরোধ, আমার অসহায় চিৎকার সব চাপা পড়ে গেল পরিবারের সিদ্ধান্তর নিচে। তারপর একদিন আমাকে জানানো হলো আমার বিয়ে ঠিক হয়েছে, পাত্র প্রবাসে থাকে। সবাই খুশি। আত্মীয়রা বলল মেয়ের ভাগ্য খুলে গেছে, কিন্তু কেউ দেখল না আমার ভেতরটা কিভাবে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। বিয়ের দিন আমি কাঁদিনি জোরে, শুধু ভেতরে ভেতরে একটা অংশ মরে গিয়েছিল। বিয়ের 1 মাস পরেই সে প্রবাসে চলে গেল। যাওয়ার আগে তার আচরণই বুঝেছিলাম আমি তার জীবনে তেমন গুরুত্বপূর্ণ না। ফোনে কথা হতো, কিন্তু কথাগুলো ছিল দায়সারা। কোনো মায়া নেই, কোনো টান নেই। একবার দেশে এসেছিল, সেইবারই প্রথম আমি সত্যিটা দেখলাম। তার ফোনে বিদেশি মেয়েদের সাথে ঘনিষ্ঠ ছবি, হাসি মুখ, আলিঙ্গন, এমন কিছু ছবি যা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আমি তার স্ত্রী নই, আমি যেন কাগজে লেখা একটা নাম মাত্র। বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু মুখের শব্দ বের হচ্ছিল না। আমি সাহস করে বাবা মাকে জানালাম। তারা শুনে বলল, ওসব বিদেশে থাকলে হয়ই, ছেলেরা একটু একটু করে, যখন দেশে চলে আসবে তখন ঠিক হয়ে যাবে। আমার কষ্টটা যেন মুহূর্তেই তুচ্ছ হয়ে গেল। আমি বুঝলাম আমার দুঃখের কোনো মূল্য নেই। এরপর শুরু হলো আসল জীবন। স্বামী প্রবাসে থাকে, টাকা পাঠায়, কিন্তু সেই টাকা সরাসরি যায় শাশুড়ির হাতে। সংসারের সব হিসাব তার। আমাকে হাত পেতে চাইতে হয়, প্রয়োজন হলে জিজ্ঞেস করতে হয় এটা কি নিতে পারি। কখনো দেয়, কখনো দেয় না। কখনো বলে তোমার এত খরচ কিসের। আমি চুপ করে থাকি, কারণ বললেই ঝগড়া। শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্টটা বেশি। কথায় কথায় অপমান। তোমার বাবার বাড়ি থেকে কি এনেছো? তোমার জন্যই ছেলে বদলে গেছে। মেয়েরা বেশি লেখাপড়া করলে এমনই হয়। অনেক রাত আমি একা ঘরে বসে কাঁদি। পাশে কেউ থাকে না। ফোনের ওপাশে যে মানুষটা আমার স্বামী, সে ব্যস্ত নিজের জীবনে। আমি অপেক্ষা করি কবে সে বদলাবে, কবে সে বুঝবে আমি মানুষ, শুধু দায়িত্ব না। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় আমার সেই পুরনো ভালোবাসার মানুষটার সাথে যোগাযোগ করি, জানতে চাই সে কি ভালো আছে, কোনোদিন কি আমাকে দোষ দিয়েছে। কিন্তু সাহস পাই না। আমি তো তাকে ধরে রাখতে পারিনি। আমি তার হাত ছেড়ে অন্য কারোর স্ত্রী হয়েছি, যদিও সেটা আমার ইচ্ছায় ছিল না। তবুও অপরাধ বোধ পিছু ছাড়ে না। আমি মাঝে মাঝে ভাবি, যদি সেদিন একটু সাহসী হতাম, যদি নিজের ভালোবাসার জন্য লড়তাম, তাহলে কি আজ এত অপমান, এত একাকিত্ব সহ্য করতে হতো। আমার জীবন এখন একটা অপেক্ষা, একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য অপেক্ষা, একটা মানুষের বদলে যাওয়ার জন্য অপেক্ষা, একটা দিনের জন্য অপেক্ষা, যেদিন হয়তো আমি নিজের মতো করে শ্বাস নিতে পারবো। বিয়ের পরে ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। সবাই তো তাই বলেছিল, কিন্তু সময় যেন আমার জন্য থেমে গেছে। একটা অন্ধকার জায়গা। স্বামী প্রবাসে থাকে, দিনের পর দিন কেটে যায়, সে ফোন দেয় না। আমি অপেক্ষা করি, ফোনটা পাশে রাখি। প্রতিটা নোটিফিকেশনে বুক ধড়ফড় করে ওঠে, কিন্তু বেশিরভাগ সময়ই সেটা তার না। কখনো 2 মিনিটের জন্য ফোন দেয়, কেমন আছো? আমি বলতে চাই ভালো নেই, খুব একা লাগে, খুব কষ্ট হয়, কিন্তু মুখ দিয়ে বের হয় ভালো আছি। সে তাড়াহুড়ো করে ফোন কেটে দেয়। কোনো খোঁজ নেই আমি কি খাচ্ছি, অসুস্থ কিনা, রাতে ঘুম হয় কিনা। যেন আমি তার জীবনের একটা দায়িত্ব মাত্র, মনের মানুষ না। আমি মাঝে মাঝে নিজে ফোন দিই, যদি না ধরে, যদি বিরক্ত হয়, সেই ভয় নিয়ে কল করি। কথা বললেও তার গলায় আগ্রহ পাই না। বুঝি আমি তার প্রাধান্য না। এই বাড়িতে আমি যেন অতিথিও না, আবার আপনও না।
শাশুড়ি সব কিছু নিয়ন্ত্রণ করে। টাকা তার হাতে, আমার প্রয়োজন হলে জিজ্ঞেস করতে হয়। এমনকি নিজের জন্য সাবান, ওড়না বা কোনো ছোট জিনিস নিতেও হিসাব দিতে হয়। বাবার বাড়ি যেতে ইচ্ছে করে খুব, মায়ের মুখটা দেখতে মন চায়, বাবার সাথে চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে। কিন্তু যখন বলি মায়ের বাড়ি একটু যেতে চাই, তখন শাশুড়ির মুখ শক্ত হয়ে যায়। এত ঘন ঘন যাওয়ার কি আছে? বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি আসল বাড়ি। অনেক সময় সরাসরি না বলে দেয়, অনেক সময় এমন পরিবেশ তৈরি করে যে আর বলার সাহস হয় না। স্বামীকে বললেও সে বলে, মা যদি না চায় তাহলে পরে যেও। পরে সেই পরে আর আসে না। আমি জানালার পাশে দাঁড়িয়ে থাকি, আকাশ দেখি, মনে হয় আমার সব শান্তি, সব হাসি, সব স্বপ্ন এই বাড়িতে পা রাখার দিনেই মরে গেছে। আগে আমি গান শুনতাম, গল্প লিখতাম, বন্ধুদের সাথে কথা বলতাম। এখন কারোর সাথে তেমন যোগাযোগ নেই। ধীরে ধীরে সবাই দূরে সরে গেছে, আমি নিজেই সরে গেছি। কারণ আমার জীবনের কথা বলতে লজ্জা লাগে। মনে হয় সবাই ভাববে আমি অসুখী, আমি ব্যর্থ। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন আমার বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো বের হতে চায়। চুপচাপ কাঁদি, কান্নার শব্দ যেন কেউ না শোনে, তাই বালিশে মুখ চেপে রাখি। মাঝে মাঝে মনে হয়, আমি কি সত্যিই বেঁচে আছি, নাকি শুধু দায়িত্ব পালন করছি? স্বামী দূরে, বাবার বাড়ি দূরে, আমার নিজের স্বপ্নগুলো আরও দূরে। সব শান্তি যেন এখানে আসার পর একে একে মরে গেছে। আমি শুধু একটা শরীর নিয়ে ঘুরে বেড়াই, ভেতরে আমার হাসি খুশি মেয়েটা অনেক আগেই হারিয়ে গেছে। এই বাড়িতে না আমি নিরাপদ নই। আমার ছোট দেবর, সে মাঝে মাঝে এমনভাবে আমার দিকে তাকায় যেন আমি মানুষ না, একটা বস্তু। তার চোখের দৃষ্টি আমার গায়ে এসে পড়ে, আর আমার শরীর শিউরে ওঠে। আমি বুঝি সেই দৃষ্টি স্বাভাবিক না। এই চোখে সম্মান নেই, লজ্জা নেই, আছে এক ধরনের লালসা। প্রথম প্রথম ভাবতাম হয়তো আমি ভুল ভাবছি, হয়তো আমারই ভুল ধারণা। কিন্তু ধীরে ধীরে বুঝলাম না, আমি ভুল না। সে সুযোগ পেলেই সামনে এসে দাঁড়ায়, অকারণে কথা বলতে চায়, এমন সব ইঙ্গিতপূর্ণ কথা বলে যেগুলো জবাব দেওয়া যায় না। কখনো এমনভাবে হাসে যেন ভেতরে ভেতরে কিছু বলতে চাইছে। কখনো একা পেলেই কাছে এসে দাঁড়ায়, খুব কাছে। আমি দূরে সরে যাই, আমি চোখ নামিয়ে ফেলি, আমি চুপ করে থাকি। কারণ আমি জানি, যদি কিছু বলি দোষটা আমার ঘাড়েই আসবে। বলবে, তুমি নিশ্চয়ই কিছু করেছো। এই বাড়িতে আমার কথা কেউ বিশ্বাস করবে না। আমি তো বাইরের মেয়ে, আমি তো পরের বাড়ির। অনেক সময় মনে হয় আমি একটা খাঁচার ভেতর বন্দি, স্বামী দূরে, শাশুড়ি কঠোর, আর বাড়ির ভেতরেই এমন এক দৃষ্টি যেটা আমাকে অস্বস্তিতে, আতঙ্কে রাখে। রাতে দরজা বন্ধ করে ঘুমাই, তবুও ভয় লাগে। পায়ের শব্দ শুনলেই বুক ধড়ফড় করে ওঠে। মনে হয় যদি হঠাৎ কিছু হয়, যদি কেউ আমার কথা বিশ্বাস না করে। আমি এতটাই একা যে নিজের ভয়টাও কাউকে বলতে পারি না। বাবার বাড়িতে বললে তারা হয়তো বলবে মানিয়ে নাও, স্বামীকে বললে সে হয়তো বলবে তুমি ভুল বুঝছো। তাহলে আমি কোথায় যাব? আমার চারপাশে মানুষ আছে, কিন্তু আমার পাশে কেউ নেই। এই বাড়িতে আসার পর শুধু শান্তিই না, আমার নিরাপত্তা বোধটাও মরে গেছে। আমি প্রতিদিন নিজেকে শক্ত রাখার চেষ্টা করি, মাথা নিচু করে চলি, অপ্রয়োজনীয় কথা বলি না, একা পড়ার সুযোগ এড়িয়ে চলি। তবুও ভেতরে ভেতরে একটা ভয় বাসা বেঁধে আছে। আমি ভাবি, একটা মেয়েকে এতটাই অসহায় হতে পারে? ভালোবাসা হারিয়েছি, স্বামীর অবহেলা পেয়েছি, শাশুড়ির নিয়ন্ত্রণে আছি, আর এখন নিজের ঘরেই নিরাপত্তাহীন। তবু আমি বেঁচে আছি, কারণ হয়তো আমার ভেতরে কোথাও এখনো একটু শক্তি আছে, যে শক্তি আমাকে বলে তুমি ভুল না, তুমি দোষী না। আমি শুধু একদিন মুক্ত হয়ে নিঃশ্বাস নিতে চাই, একদিন নিজের মতো করে নিরাপদ একটা আকাশ চাই। আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। এটা কোনো বানানো গল্প না। এই গল্পটা একজন আপুর জীবনের কাহিনী তিনি আমাদের সাথে শেয়ার করেছিল, এবং আমরা সেটাকে এডিট করে সুন্দর করে গল্প আকারে বানিয়েছি। তো আপনারাও চাইলে আপনাদের জীবন কাহিনী আমাদের ফেসবুক পেজে নক দিয়ে পাঠাতে পারেন। আমরা সুন্দর করে গল্প আকারে আপনাদের জীবন কাহিনীটা সবার সাথে শেয়ার করব, এবং আপনিও শুনতে পারবেন যে গল্প আকারে আপনার জীবন কাহিনীটা কেমন। সত্যি মানুষের জীবন যে এত কঠিন, এটা কেউ না বললে বোঝা যায় না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুর জীবন কাহিনীটা আপনাদের কেমন লেগেছে, এবং যদি কোনো অ্যাডভাইস দিতে চান তাহলে দিতে পারেন। তবে আমার মনে হয় যেখানে ভালোবাসা নেই,
যেখানে মূল্য নেই সেখান থেকে ঘুরে দাঁড়ানোটাই বেটার, কিন্তু এটা সবার ক্ষেত্রে আসলে সম্ভব হয় না। সো আপু চেষ্টা করেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।